নমস্কার, আমি তরুণ ঘোষ, বলা যায় গুজব ঘোষ। চা মুড়ি নিয়ে সব বসে পড়ুন, আমি একটা নতুন গুজবের গল্প আপনাদের শোনাবো। চা মুড়ি খেতে খেতে আপনারা উপভোগ করতে পারবেন, এমনিতে উপভোগ করা যাবে না। তা আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসের, মোহাম্মদ ইউনূস, ডক্টর বললে আবার অনেকের আপত্তি আছে, তো ইউনূসের গোপন পরিকল্পনা আমি আজকে আপনাদেরকে বলবো। এই গোপন পরিকল্পনার কথা ভারতবর্ষ কিন্তু অনেক আগে জেনেছে, আমি অনেক পরে জেনেছি, এটা আপনাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমি সবসময় বলি একটা ঘটনা ঘটছে তার পেছনে কারণটা খুঁজি, যে কোথা থেকে ঘটনাটা ঘটছে, কেন ঘটলো, কি করে ঘটছে, আসল কারণটা আমি খোঁজার চেষ্টা করি সবসময়। এই গত কয়েকদিন ধরে আমি এই কারণগুলো খুঁজছি, যে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, সে কি করে ভারতবর্ষের মতো একটা দেশের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। কোথা থেকে অর্থায়ন আসছে, কোথা থেকে উস্কানি আসছে, কে সাহায্য করছে, আমি এগুলো খুঁজে বেড়াচ্ছিলাম একদিন ধরে। তা বিভিন্ন জায়গায় ট্যাপ করতে 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 আমার কাছে যা গতকালকে সারাদিন ধরে, গত কয়েকদিন ধরে সারাদিন যা খবর আমি পেয়েছি, সেটাকে আমি একটা ডট লাইনে পরপর জুড়েছি। আমি যেভাবে বলবো আপনারাও ডটগুলোকে জুড়ুন, ডটগুলোকে জুড়লে পরে আপনারাও দেখবেন ঘটনার সত্যতা কতটা আমি যেটা বলছি। এবারে আসুন ঘটনা, যেটা হচ্ছে মাঝে আপনারা দেখেছিলেন সমস্ত কিছু শান্ত হয়ে গেছিল, কোথাও কোনো দাঙ্গা টাঙ্গা নেই, সেরকম ভাবে নেই, সব শান্ত হয়ে গিয়েছিল। যখন শান্ত হয়ে গিয়েছে তখন ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কর্মসূচি ঘোষণা করলেন 1 থেকে 18 পর্যন্ত। প্রথমে ডক্টর ইউনূস কিন্তু এতে ঘাবড়াননি। যখন দিন 5-6 মধ্যে যখন দেখা গেল ইতি উতি সমস্ত কিছু আওয়ামী লীগ বেরিয়ে আস্তে আস্তে তো মানে একটা হাওয়া তৈরি হচ্ছে, আওয়ামী লীগ ফেরত আসা একটা হাওয়া তৈরি হচ্ছে। ইউনূসের ওপর তখন চাপটা সৃষ্টি হলো, যে এইবারে যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন তাহলে পরে তো আমার অবস্থা খারাপ। উনি করলেন কি, কারণ উনি জানতেন যে এইগুলো যদি হয় তাহলে শেখ হাসিনা কিন্তু একদম মানে পাওয়ারে আসার জন্য একেবারে উঠে পড়ে লাগবেন। তিনি কিন্তু ভারতকে দিয়ে যে করে হোক কিন্তু তিনি এখানে চলে আসবেন, ফলে আমার একেবারে জেল সুনিশ্চিত অথবা ফাঁসি সুনিশ্চিত। ফলে উনি তখন কি করলেন কি, একেবারে সোজা ফোন লাগালেন হিলারি ক্লিন্টন, সেখান থেকে চলে গেল বারাক ওবামার কাছে। বারাক ওবামার পুরো নাম হচ্ছে বারাক হুসেন ওবামা, পিতৃদত্ত যা নাম। উনি মধ্যিখান দিয়ে হুসেনটাকে ছেড়ে দিয়েছেন। হুসেন শব্দটা কেন ছাঁটলেন সেটা উনি ভালো বলতে পারবেন, আর মুসলিমরা ভালো বলতে পারবেন। তার মানে কি হুসেন শব্দটার মধ্যে তার কোনো আপত্তি আছে? থাকতেই পারে। তিনি নাম দিলেন কি বারাক ওবামা, হুসেন বাদ। ঠিক আছে, এইবারেতে বারাক ওবামা বললেন যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আইএসআই এর সঙ্গে যোগাযোগ করুন। আমিও আইএসআই কে বলে দিচ্ছি। আইএসআই তারপরেতে এখানে বাংলাদেশে পদার্পণ করলো। তারপরে হঠাৎ দেখলেন আপনারা যে 5-6 দিন যখন হয়ে গেছে এই প্রোগ্রামটা, হঠাৎ করে ছাত্র দল, ছাত্রলীগ, বৈষম্য বিরোধী দল যারা আছে সব একসঙ্গে মাঠে নেমে আবার চূড়ান্ত অত্যাচার শুরু করে দিল। কেন না, আওয়ামী লীগকে দমাতে হবে। স্বভাবতই একেবারে দেশে আবার ত্রাসের সৃষ্টি হলো, একেবারে অরাজকতার চূড়ান্ত। এখানে মারপিট, ওখানে ডাকাতি, এখানে আবার সেই খুন, এখানে শিরা কাটা, গলা কেটে দেওয়া, রাস্তায় পিটিয়ে মেরে ফেলে দেওয়া, গাছে লাশ ঝুলিয়ে দেওয়া, এই তো চলতে থাকলো। ফলে আওয়ামী লীগের লোকজন একেবারে ঘরে সিটিয়ে গেল। এদিকে আইএসআই এর যে সমস্ত লোকজন এসেছিল তারা আরো ইনস্টিগেট করার জন্য ভারতকে, তাদেরকে নিয়ে ঘোরানো হলো চিকেন নেক। আর চিকেন নেক সব থেকে দুর্বলতম জায়গা ভারতবর্ষের কান খাড়া হয়ে গেল। তাহলে এবার যেটা ওরা চাইছিল
যে কোনো রকমে ভারতকে ইনস্টিগেট করলে পরে এই ভারত উস্কানিতে পা দিয়ে যদি বাংলাদেশের ওপর আক্রমণটা করে, তাহলে পরে আমরা গিয়ে সারা বিশ্বের কাছে বলতে পারবো যে আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমাদের নতুন করে আবার সাহায্য চালু করো, না হলে পরে আমরা বাঁচতে পারবো না। এখন বিশ্বের কাছে যদি এই বার্তাগুলো গিয়ে পৌঁছায়, তখন বিশ্ব একটু বিচলিত হবে, বিশ্ব আবার তখন আবার আর্থিক সাহায্য হয়তো পেতে আরম্ভ করবে। কারণ ডোনাল্ড ট্রাম্প যে ইউএসএইড যে বন্ধ করে দিয়েছেন, ইউএসএইড বন্ধ করার পরে তো আর কোনো টাকা পয়সা তো আসছে না। এখন তাহলে পরে একটাই পথ হচ্ছে, দেশকে যুদ্ধের দিকে ঠেলে দাও, দেশ যায় ভাঁড়মে, আমার ক্ষমতা চাই, আমি কিন্তু ক্ষমতা ছেড়ে নড়বো না। আর এই অবস্থায় দেশে যদি একবার যুদ্ধ লেগে যায়, তাহলে পরে আমার নির্বাচনও চলে গেল পেছনে, আর এই কি বলে বিএনপিও চাপ দিতে পারবে না। কারণ বিএনপি যেভাবে প্রেসার বাড়াচ্ছিল যে নির্বাচন করো, সেটাও একেবারে অসহ্য হয়ে উঠেছিল। ফলে উনি বলতে বাধ্য হলেন যে এই বছরের মধ্যে, আমি ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন ঘোষণা করে দেবো, তাহলে নির্বাচন আর করতে হবে না। ভারত এই প্ল্যানটা যখন বুঝতে পারলো, ভারত নিজের বর্ডারকে সিকিউর করতে শুরু করলো, একদম বর্ডার সিকিউর করতে শুরু করলো। এদিকে ট্রাম্পের সঙ্গে কথাবার্তা শুরু হলো যে এই ঘটনা, আপনি এক কাজ করুন, আপনি পাকিস্তানকে একটা শিক্ষা দিন, পাকিস্তানের মাথায় একটা ডান্ডা বাঁধুন, সোজা কথা। এই আবহে যখন এই সব চলছে, মানে প্ল্যানটা হলো ভারতকে দিয়ে কোন রকমে আক্রমণটা করিয়ে দাও, ভারত আক্রমণ করবে, আমাদের এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমাদের লড়াই করার আমাদের তো ক্ষমতা নেই, এখানে বোমা টোমা গুলো মারবে, মিসাইল গুলো মারবে, আমাদের দেশ ধ্বংস হবে, কিছু মানুষ মরবে, সারা বিশ্বর কাছে আমাদের বাংলাদেশের নামটা আবার উঠে যাবে। এই আবহে এইবারেতে আসি জয়শঙ্করের ব্যাপারে। কালকে যে জয়শঙ্করের ঘটনাটাই বলতে পারিনি, জুতা লাতির কথা আমি বলতে পারিনি, সেটা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বলে। এবার আসুন ওমানে যে কনফারেন্সটা হয়েছিল, ওমানের কনফারেন্সে এবার যখন আপনার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন সাইড লাইনে কথাবার্তা বলতে গেলেন, তখন সাইড লাইনে যা গালাগাল যেটা হলো, সেটা তো হলোই, সেটা আমি বলছি। আর একটা খবর আমাদের অনলাইনে বেরিয়েছিল, সেটা হচ্ছে পাকিস্তানের হয়ে গলা ফাটাতে আসবেন না, সার্ক নিয়ে বাংলাদেশের কড়া বা বাংলাদেশকে কড়া বার্তা ভারতের। কে দিয়েছে? না, জয়শঙ্কর। এই কড়া বার্তাটা পররাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে যখন সাইড লাইনে কথাবার্তা হয়, সেই সাইড লাইনে কথাবার্তা হওয়ার সঙ্গে সঙ্গে তখন এই কথাটা কিন্তু জয়শঙ্করজি বলেছিলেন। কারণ সেটা হচ্ছে সার্ক যেটা সম্মেলন ছিল, সেটা কিন্তু ভারতীয় উদ্যোগী হয়ে করে সার্কটা। এই পাকিস্তান যখন পুলওয়ামা অ্যাটাক করলো, পুলওয়ামা অ্যাটাকের পর তারপরে কিন্তু সার্ক সম্মেলন বন্ধ হয়ে গেল। এই পাকিস্তান এই বাংলাদেশকে দিয়ে সেই সার্কটাকে আবার পুনরুজ্জীবন করার একটা প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাবটা যেই যায়, তখনই খিস্তিটা খেতে শুরু করে। আগে এটা সম্পর্কে, মিটিংটা সম্পর্কে আমাদের এমইএ কি বলেছে, আগে সেই ভিডিওটা দেখুন। Rishabh, on your question regarding Bangladesh, first question was regarding whether SARC came up for discussion or not. Yes, the matter was brought up by the Bangladesh side in External Affairs meeting. When EM met with Bangladesh foreign advisor in Muscat, everyone in South Asia is aware of which country and what activities are responsible for stymieing SARC. EM conveyed that it is important that Bangladesh should not normalize terrorism. Regarding a second question about the comments being made by certain advisors and what sort of impact it will have on our dealings, yes, we have taken note of such remarks, which are of course not helpful. It is of
it is for the concerned individuals to reflect on implications for their particular domain. So that is how I would like to answer your question. এবার জুতো লাঠিটা কিরকম পড়েছে, আপনারা কিভাবে হয়েছে সেটা শুনুন। সেটা হচ্ছে সাইড লাইনে যখন তৌসিফ হোসেনের সঙ্গে জয়শঙ্করের কথা হয়, তখন তৌসিফ বাবু বলেন যে আমাদের সার্ক যদি এটাকে আবার তৈরি করা হয় বা মানে যদি নতুন করে আবার শুরু করা যায়, আপনি সে ব্যাপারটা নিয়ে আপনি কি বলেন? জয়শঙ্কর গেছেন ক্ষেপে, তিনি বলেন সার্ক কেন বন্ধ হয়েছিল সে খবর আপনি রাখেন না, কূটনৈতিক ব্যাপার নিয়ে আপনি আলোচনা করতে এসছেন। পুরো আমার ঘটনার পর তারপরে তো সার্ক তো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সন্ত্রাসবাদ তার সঙ্গে শান্তির কথা দুটো একসঙ্গে চলতে পারে না, ব্যবসা বাণিজ্য সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। আপনারা যে পথে যাচ্ছেন সেটা হচ্ছে পাকিস্তানের পথ প্রদর্শিত জায়গায় আপনারা যাচ্ছেন। আপনারা কি চান এই যে সন্ত্রাসবাদকে জল ভাত করে নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে নেওয়া? যদি তাই করেন তাহলে পরে পাকিস্তানের সঙ্গে ভারতের যা সম্পর্ক বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক হবে, এবং পাকিস্তানের নাম যেমন ভারত তোলে না, তেমন হচ্ছে বাংলাদেশের নামও কিন্তু আর তুলবে না। এবং পাকিস্তান এখন যেমন চেয়ে বেড়ায়, শুধু দৌড়ে বেড়ায়, ভারত কোথাও একটা পাকিস্তানের নাম নিক, মানে তাহলে সে একটা বলতে পারবে যে ওই যে ভারত আমার কথা ওই বলেছিল, সেটা এখন পাকিস্তানের ইচ্ছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো পাকিস্তানের নাম নেন না, তিনি বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র। আপনারা কি চান যে তিনি আবার বাংলাদেশ সম্পর্কে বলবেন আমার ডান দিকে পার্শ্ববর্তী রাষ্ট্র আর বাঁ দিকের পার্শ্ববর্তী রাষ্ট্র? সুতরাং এই সমস্ত সার ফার নিয়ে দালালি করতে আসবেন না, এই দালালিগুলো বন্ধ করুন। এইটা মানে সত্যি কথা বলতে কি, বিক্রম মিস্ত্রি ঢাকায় গিয়ে পররাষ্ট্র দপ্তরের লোকেদের দরজা বন্ধ করে যে জুতো ঝেঁটা লাথি মেরে এসেছিলেন সেটা হচ্ছে একেবারে গালাগালির পর্যায়ে। কিন্তু জয়শঙ্কর যে অত্যন্ত ভদ্রলোক, তিনি মিষ্টি মিষ্টি ভাষায় একেবারে তৌসিফ হোসেনের প্যান্ট জামাটি খুলে দিয়েছেন, যার জন্য তৌসিফ হোসেন বাইরে এসে বলেছেন এভরিথিং ইজ ওকে। তার বলার তো কিছু ছিল না। ওখানে উপস্থিত ওমানের রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি বাইরে এসে ঘনিষ্ঠ মহলে বলেছেন আমার ওখানে বসে থাকতে লজ্জা হচ্ছিল, এমন ভাবে উনি কথা বলছিলেন। আর আপনারা এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে জয়শঙ্করের বডি ল্যাঙ্গুয়েজ কি আর ভেজা বেড়ালের মতো বসে আছে তৌসিফ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ কি। এই ছবিগুলো কিন্তু বলে না একটা ছবি হাজারটা কথা বলে দেয়, এই ছবিটা কিন্তু হাজারটা কথা বলে দিচ্ছে যে জয়শঙ্করের কাছে একেবারে ভিজে বিড়াল হয়ে তৌসিফ হোসেন বসে রয়েছেন। কারণ তিনি জানেন যে তিনি কি অপরাধের সঙ্গে যুক্ত আছেন, কোন সরকারের সঙ্গে যুক্ত আছেন, তার বলার মতো কোনো জায়গা ছিল না। তাকে আগাপাস্তলা ধোপা কাছা কেচে দিয়েছেন জয়শঙ্কর। এখন এই যে ট্রাম্প যে কথাটা বললেন যে ইউএস এইড বন্ধ করে দেওয়া হবে, তার মানে কি ইউএস এইড যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের কাছে কোনো আর টাকা নেই। এখন কিছু কিছু এর মধ্যে সোরসের ছেলে অ্যালেক্স সোরস সে এসে উপস্থিত হলো। অ্যালেক্স সোরস তখন বলল আপনার চিন্তা নেই, আমরা আপনাকে টাকা জুগিয়ে যাব। তাহলে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন থেকে কিছু টাকা আর সোরসের থেকে কিছু টাকা, এই টাকা 4-5 দিন আগে বাংলাদেশের ফান্ডে এসছে, সেটা 1-1.5 বিলিয়ন মতো হবে ওই ফান্ডটায় যেটা এসছে। ওই 1-1.5 বিলিয়ন ফান্ড দিয়ে আবার কিছুদিন চলবে। এর মধ্যে চাল ডাল চেয়ে পাঠাচ্ছে ভারতের কাছে এবং ইউএস কে বারবার বলছে যে আমাদের এটাকে আবার চালু করো, ইউএস এটাকে চালু করো। ট্রাম্প কিন্তু নজরও দিচ্ছেন না। এখন ভারতকে এখন করতে হচ্ছে
যে নিজের আগের জায়গাটাকে আগে সুরক্ষিত করো, নিজের দেশটাকে সুরক্ষা করার পর তারপর আমরা ভেতরে ভেতরে পরিকল্পনা করব যে কি করে ইউনুসকে উৎখাত করা যায়। পথ যে একেবারে নেই তা নয়, যুদ্ধ ছাড়া, আমি কিন্তু বারবার বলি ভারতবর্ষ যুদ্ধ করতে চায় না, কিন্তু বিকল্প পথও রয়েছে। ইউনুসকে হটানোর বিকল্প অনেকগুলো প্ল্যান A B C D সমস্ত কিছু রয়েছে। তাহলে এবার সেই পথগুলোকে অ্যাপ্লাই করা হবে শুধু নিজের বর্ডারটা সিকিউর করার পর। এবার আপনারা ডটগুলো মেলান, যে প্রথমে একেবারে চুপচাপ হয়ে গেল, তারপর কর্মসূচি ঘোষণা হলো, তারপরে হঠাৎ করে আবার কর্মসূচি ঘোষণা 4-5 দিন বাদে হঠাৎ করে নতুন করে আবার উত্তাপ বাড়তে শুরু করলো। উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কি হলো, হাসিনা মানে গো ধরলেন, এবার আমাকে ফিরে যেতেই হবে। সে কবে আমি করেছিলাম, আমার মানুষ অত্যাচারিত হচ্ছে, আমাকে ফিরতে হবে, এটাই চাইছিল। তাহলে পরে ভারত তাহলে অ্যাটাক করুক, তাহলে ভারত যদি অ্যাটাক করে তাহলে পরে আমাদের পক্ষে এখন খুব সুবিধাজনক, আমরা চলে যাব। তাহলে ইউনুসের আর নতুন করে নির্বাচন ঘোষণা করতে হবে না, বিএনপিও চাপ দিতে হবে না, আমি আবার সারা বিশ্বের কাছে গিয়ে আমি বলবো যে আমাকে সাহায্য দাও, আমি আগামী 6 বছর কি 7 বছর কি 8 বছর কি যতদিন উনি বেঁচে থাকবেন উনি ওখানে ক্ষমতা নিয়ে বসে থাকবেন, দেশ যায় ভাঙবে, ওনার ক্ষমতা চাই। গেলে দলগুলো মিলল তো। এই হচ্ছে ওনার প্ল্যান। এই চক্রান্তটা ভেতরে ভেতরে চলছে, সেটা ভারতবর্ষ জানতো, আমি জানতাম না। বিভিন্ন জায়গায় ট্যাপ করতে 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 এতদিনে আমি এইটা জানতে পেরেছি যে ইউনুসের আসল চক্রান্তটা হচ্ছে দেশকে কোনো মতে যুদ্ধের দিকে ঠেলে দাও, দেশের মানুষ মরুক, দেশের মানুষ যত মরবে তাহলে পরে আমি তত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারবো, আমার দেশে যত দুর্ভিক্ষ লাগবে তত আমি বিদেশে সাহায্য পেতে আবেদন করতে পারবো। এই হচ্ছে মানুষটার আসল মুখোশ ছাড়া পরিচয়। এই মানুষটাকে দেখে কি আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটার ভেতরে এত বিষ আছে? আমি বলি না, পৃথিবীর সব থেকে ঘৃণিত একজন মানুষ, এই প্রথম একজন নোবেল লরিয়েট, আসলে কিভাবে পেয়েছেন সেটা সবাই জানেন আপনারা, এখন আর নতুন করে বলার কিছু নেই। এই প্রথম বিশ্বের একজন নোবেল লরিয়েট, তিনি এতটা বিশ্বে নিন্দিত হলেন এবং শেষ বয়সটা ওনার কিন্তু খুব খারাপ যাবে। ভারত কিন্তু ওনাকে ছেড়ে কথা বলবে না। ফলে আগামী দিনগুলোতে ডক্টর ইউনুস আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন, আপনার ভয়ঙ্কর পরিণতি হবে। যে আমি তো বলতে পারছি না, যে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত কাজ কারবার ভেতরে ভেতরে ভারত সরকার করছে, তাতে কিন্তু আপনার যে প্ল্যানটা আছে না, এই প্ল্যানটা আপনার সাকসেসফুল হবে না। আমি আগাম বলে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনি শোনেন, যদি দেখেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি সাবধান হয়ে যান। ভারতবর্ষ আপনার জন্য যে কি ফাঁদ পেতে রেখে দিয়েছে, ওই ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি, ওই রকম কি ফাঁদ পেতে রেখে দিয়েছে আপনি কল্পনা করতে পারছেন না। আর ভারতের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার থেকে অনেক বড় বড় কূটনীতিক, অনেক বেশি বুদ্ধিমান মানুষ কিন্তু ভারতবর্ষের মাথায় রয়ে গেছেন, যারা ভারতবর্ষটাকে চালাচ্ছে। আপনি আপনার ওই ছোট বুদ্ধি নিয়ে আর ওই লেম মানে খোঁড়া, এখন তো খোঁড়া হয়ে গেছে, হিলারি ক্লিন্টন আর ওবামা, এদেরকে নিয়ে আপনি যদি থাকতে পারেন, আপনি যদি মনে করেন যে এরা আপনাকে বাঁচিয়ে নেবে, তাহলে পরে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি এখনো আমার কথা শুনুন, আপনি সামলে যান, অন্তত তাহলে আপনার প্রাণটা বাঁচবে, নইলে পরে আপনার প্রাণটা বাঁচবে না। ওই যে পাকিস্তানে যখন দেখেন না, খবর তো পান, আননোন গানম্যান ঘুরে বেড়ায়, ত্রাস রটিয়ে দিয়েছে। আপনাদের থেকে অনেক বেশি সন্ত্রাসবাদী কিন্তু পাকিস্তানে রয়েছে। এখন একটাও গর্ত থেকে বেরোয় না। ক মাস লাগবে? 1 মাস 2 মাস লাগবে।
সব ফাঁকা হয়ে যাবে। এই যত বৈষম্য বিরোধী ছাত্র আছে, ছাত্র দল আছে, যারা সমস্ত এগুলো করে বেড়াচ্ছে, তাদের একটা একটা হঠাৎ দেখবেন পটাপট পটাপট লাশ পড়ে যাচ্ছে। সব ব্যবস্থা আছে, আর আপনার কপালে কিন্তু এইখানে একটা দাগ পড়বে। আমি এটা আপনাকে সাবধান করে দিলাম। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, আর এই হারামজাদাদের থেকে একটু সাবধানে থাকবেন। নমস্কার।